আজকের গল্প রাহুল মজুমদারের লেখা, মে মাসের 4 তারিখ। শীতল অবশ্য বেরোনোর সময় একবার বলেছিল, এত মেঘ করেছে, না গেলে হয় না। উত্তর দিয়েছিলাম, পাগল, বীরেন শিল্ডের ফাইনাল, কলকাতা থেকে সব ডিভিশনের প্লেয়াররা আসছে, দেখবো না তা কি হয়। দেখ দাদা, 10 মাইল রাস্তা, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে কাক ভেজা হয়ে ফিরতে হবে। আরে দূর, আমি সান্ত্বনা দিলাম, মেঘ তো রোজই করছে, বৃষ্টি একদিনও হয়নি, আজও হবে না, চল চল। শীতল আসলে যাবার জন্য এক পায়ে খাড়া হয়েই ছিল, আমার মতিগতি পরীক্ষা করে দেখছিল শুধু। বেরিয়ে পড়লাম দুই ভাইয়ে। দুলিগ্রামের বীরেন্দ্রশেখর মেমোরিয়াল শিল্ডের ফাইনাল প্রতি বছরই খুব ভিড় হয়। আশেপাশের গ্রাম ভেঙে লোক আসে, যারাই ফাইনালে উঠুক কলকাতা থেকে নামকরা খেলোয়াড় নিয়ে আসে। এবারও শোনা যাচ্ছে গোটা 15 কলকাতার প্লেয়ার খেলবে। খেলা 10 মিনিট গড়ায়নি, শীতলের আশঙ্কাটাই সত্যি হলো। উঠলো কালবৈশাখী ঝড়, মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে গেল, সব ছুট লাগালো, ধুলোয় ঢেকে গেল চারিদিক। শীতলের হাত ধরে ছুটলাম আন্দাজে আমাদের গ্রামের দিকে। গোয়াল ভাঙার গ্রামের মধ্যে দিয়ে শর্টকাট আছে, এমনিতেও ও পথে কেউ যায় না, ভূতের ভয় আছে বোধহয়। কিন্তু ধুলোয় যা অন্ধকার হয়ে আছে, তাতে ভূত থাকলেও দেখা যাবে না, তাই ওই পথই ধরলাম। ধুলোর জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, তবু মনে হলো ঠিক পথেই চলছি। আগাছা আর বড় বড় ঘাসে ঢাকা পথকে এতদিন মানুষের পা পড়েনি কে জানে। পাশেই কোথায় যেন বাজ পড়ল, চোখ আর কান ধাঁধিয়ে গেল। থমকে দাঁড়িয়ে পড়লাম, কিছুক্ষণ বাদে চোখ আর কান দুটোই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। আর তখনই দেখতে পেলাম বাড়িটা, একটা আবছা বড় আদল যেন চোখে পড়ছে। আশ্চর্য, গোয়ালডাঙ্গার মাঠে বাড়ি, কখনো শুনিনি তো। তবে কি ভুল পথে হাজীগঞ্জের দিকে চলে এলাম? ঝড়ের মুখে বাড়ির দিকে দৌড়ানোটাই ভুল হয়েছে। দুলিগ্রামের কোন বাড়িতে আশ্রয় নিলেই ঠিক হতো। এই জায়গাটা হাজীগঞ্জ হলে তো পুরো উল্টো দিকে চলে এসেছি। এখান থেকে আমাদের গ্রাম কমপক্ষে 13-14 মাইল। হাজীগঞ্জ হোক আর নাই হোক, একটা আশ্রয়ের দেখা যখন পেয়েছি তখন ওখানেই ঢুকে পড়ি। এভাবে অন্ধের মতো পথ চলা আর উচিত নয়। শেষে কোথায় গিয়ে পড়বো, পা চালালাম বাড়িটার দিকে। আবার কাছে পিঠে কোথাও বাজ পড়ল, ছুটে গিয়ে দরজায় ধাক্কা দিলাম। বাড়িটা পুরোপুরি কাঠের মনে হচ্ছে। আজকাল এরকম বাড়ি তো আর দেখাই যায় না। কে জানে বাবু কোথায় এসে পড়লাম। শীতলের দিকে তাকালাম, বেচারি ঠক ঠক করে কাঁপছে, অসুখ বিসুখ না বাঁধিয়ে বসে। এদিকে কেউ তো সাড়া দিচ্ছে না, শুনতে পাইনি না। এবার দরজার ফাঁক দিয়ে আলোর রেখা দেখা গেল, কেউ আসছে। দরজা খুলে দিলেন এক মেম সাহেব, বছর 35 বয়স হবে, হাতে একটা ল্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি ঢুকে পড়লাম ভিতরে। মেম সাহেব দরজাটা বন্ধ করে দিলেন, তারপর আমাদের অবাক করে দিয়ে পরিষ্কার বাংলায় বললেন, একদম ভিজে গিয়েছো দেখছি। আমাদের হাঁ করে তাকিয়ে থাকতে দেখে হেসে বললেন, খুব অবাক হলে তো? আমার জন্ম এই বাংলাদেশেই, বাংলাটা আমি ইংরাজির থেকেও ভালো জানি। ভারী সুন্দর ওর হাসিটা, ঠিক ছবিতে দেখা মা মেরির মতো। হাসিটা মুখে রেখেই উনি আমাদের তাড়া দিলেন, চলো চলো, আগে মাথাটাতে মুছে নাও। ওর পিছনে পিছনে যে ঘরটায় আমরা এলাম, বেসিন আর বাথটব না দেখলে বিশ্বাসই করতে পারতাম না এত বড় একটা ঘর বাথরুম হতে পারে। ভদ্রমহিলা বললেন, দুঃখের বিষয় তোমাদের গায়ের মাপের কোনো জামা তো আমার বাড়িতে নেই। আমি বরং ফায়ার প্লেসে আগুন লাগিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জামা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তোয়াল বাথরুমেই ছিল। আমরা গা হাত পা মুছে ড্রয়িং রুমে এসে বসলাম। পুরনো আসবাবপত্রে বোঝাই বিশাল ঘরটা হাঁ করে দেখছিলাম। ভদ্রমহিলা ইতিমধ্যে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়েছেন। বললেন, বড্ড সেকেলে তাই না? হবেই তো, 100 বছরের বেশি বয়স এগুলোর, বাড়িটা তো আর পুরনো। একটু চুপ করে থেকে বললেন, পিটারও তোমাদের বয়সী? পিটার? আমার ছেলে, কলকাতা স্কুলে পড়ে। বিষণ্ণ হেসে ভদ্রমহিলা বললেন, আমি সবসময় সব কথা ঠিকঠাক বলতে পারি না, কোনটা হচ্ছে আর কোনটা হতো সেটা মাঝে মাঝেই গুলিয়ে যায়।
হেনরির সাথে দেখা হলে তোমাদের খুব ভালো লাগবে, দারুণ মজার মানুষ, বাচ্চাদের খুব ভালোবাসে। হেনরি আমার স্বামী, আমার নাম মার্গারেট। দেখো, তোমাদের নাম জানা হয়নি, কি নাম তোমাদের? আমার নাম কাজল, আর এই আমার ভাই শীতল। কাজল, শীতল, বাহ, দুটোই খুব ঠান্ডা মিষ্টি নাম। আচ্ছা কাজল, শীতল, চা বসিয়ে এসেছিলাম, এতক্ষণে হয়ে গিয়েছে, নিয়ে আসি চাটা, তারপর চা খেতে খেতে গল্প করা যাবে। একটা ট্রেতে করে চায়ের সরঞ্জাম, প্লেট ভর্তি কেক বিস্কুট নিয়ে মার্গারেট ফিরলেন। প্লেটটা এগিয়ে দিয়ে বললেন, খাও, বলে চা ঢালতে লাগলেন। আমরা কেক তুলে নিলাম। মার্গারেটের ব্যবহার এমন সুন্দর, স্নিগ্ধ যে আমাদের একেবারে মনে হলো না সম্পূর্ণ অপরিচিত এক বাড়িতে বসে আছে। এমনকি শীতল বলল, আমাদের বাড়ি সেই অনেক দূরে, ফিরতে অনেক রাত হবে, পথে যদি খিদে পাই তাই দুটো করে বিস্কুট পকেটে নিয়ে নিই। মার্গারেট মিষ্টি হেসে বলল, নিশ্চয়ই নেবে। চা খেতে খেতে গল্প চলতে লাগলো। মার্গারেটকে আমাদের বাড়ির গল্প বললাম কিভাবে এখানে এসে পড়েছি। মার্গারেট বললেন কিভাবে তার পূর্বপুরুষ এদেশে এসেছিলেন, কিভাবে হেনরির সাথে বিয়ে হলো, পিটার কেমন দুষ্ট ছেলে, এইসব। হেনরি মহকুমা সদরে চাকরি করে, এই তো এসে যাবে, বৃষ্টির জন্যই বোধহয় দেরি হচ্ছে। কিছুক্ষণ বাদে বাইরে গাড়ি থামার শব্দ পাওয়া গেল। মার্গারেটের চোখ মুখ যেভাবে উজ্জ্বল হয়ে উঠল তাতে বোঝা গেল এই শব্দ ওর চেনা। দরজায় শব্দ হওয়ার আগেই উঠে গিয়ে দরজা খুলে দিলেন। মার্গারেটের সঙ্গে মাথার বড় টুপিটা খুলতে খুলতে যিনি ঢুকলেন, বলে দেওয়ার দরকার হলো না, উনি হেনরি, মার্গারেটের স্বামী। পাক্কা 6 ফুট, মাথার চুল পাতলা হয়ে এসেছে, জুলফি দুটো ফর্সা, গাল বেয়ে নেমে এসেছে চোয়াল পর্যন্ত, নীল চোখ দুটো ঝিকমিক করছে। ঘরে ঢুকে আমাদের দেখেই, হোয়াট আ সারপ্রাইজ, আমার ঘরে দেবদূতের আগমন, বলে হাসতে হাসতে আমাদের গাল ধরে আদর করে লম্বা কোটটা খুলে মার্গারেটকে দিয়ে বসে পড়লেন সোফায়। চায়ের সরঞ্জাম দেখে, টি ফ্যান্টাস্টিক, এই বর্ষার চায়ের ন্যায় উদ্যম আর কিছুই হতে পারে না, বলে হাসতে হাসতে নিজের জন্য চা ঢালতে লাগলেন। এক মুহূর্তে আমাদের আপন হয়ে গেলেন হেনরি। আমার মনে হলো মার্গারেট আর হেনরির মতো সুন্দর মানুষ আমি কোথাও দেখিনি। হেনরি মজার মজার সব গল্প অনর্গল বলে যেতে লাগলেন। আমরা হেসে লুটোপুটি খেতে লাগলাম। সময় কেটে যেতে লাগলো হু হু করে।